গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন পাওলো কোয়েলহোর লেখা দ্য আলকেমিস্ট, আজ দ্বিতীয় পর্ব। ছেলেটা আবার তার বই পড়তে শুরু করল, কিন্তু কিছুতেই মনোযোগ দিতে পারছিল না। সে শিহরিত ও বিধ্বস্ত। সে বুঝতে পারছিল বুড়ো লোকটির কথাই ঠিক। সে ওই খাবারের দোকানে গিয়ে একটি রুটি কিনল, তারপর ভাবতে থাকল বুড়োর কথাগুলো এই দোকানদারকে বলে দেবে কিনা। অনেক সময় কিছু চেপে যাওয়াই ভালো, সে চিন্তা করল। তারপর সে কিছুই বলল না। সে যদি কিছু বলে তবে দোকানদার সব কিছু ছেড়ে দিয়ে বের হয়ে পড়বে কিনা তা নিয়ে 3 দিন ধরে সে ভাবতেই থাকবে। যদিও সে এখনকার জীবনের সব কিছুতে পুরোপুরি অভ্যস্ত হয়ে পড়েছে। এখন সে কথাগুলো বললে দোকানদারের মধ্যে উদ্বেগ সৃষ্টি হবে। অনেক কষ্টে নিজেকে সংযত করল ছেলেটা। তারপর সে নগরীর রাস্তা দিয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগল। একসময় নগরের ফটকের কাছে নিজেকে দেখতে পেল সে। এখানে ছোট একটি ভবন আছে। এখানকার কাউন্টার থেকেই লোকজন আফ্রিকা যাওয়ার টিকিট কিনে। আর সে জানে আফ্রিকায় আছে মিশর। আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? কাউন্টারের পেছন থেকে একজন তাকে জিজ্ঞাসা করল। সম্ভবত আগামীকাল, ছেলেটি চলে যেতে যেতে বলল। একটি ভেড়া বিক্রি করেই খাড়ির ওপরে যাওয়ার ব্যবস্থা করা যায়। আইডিয়াটি তাকে ভয় পাইয়ে দিল। আরেক স্বপ্নবাজ। ছেলেটাকে হেঁটে চলে যেতে দেখে টিকিট বিক্রেতা তার সহকারীকে বলল, সফর করার মতো টাকা তার কাছে নেই। টিকিট ঘরের সামনে দাঁড়িয়ে ছেলেটার মনে পড়েছিল তার ভেড়ার পালের কথা। সে সিদ্ধান্ত নিল রাখাল জীবনেই ফিরে যাবে। গত 2 বছর রাখালগিরির সবকিছু শিখেছে সে। সে জানে ভেড়ার পশম ছাঁটতে, গর্ভবতী ভেড়ির যত্ন নিতে, নেকড়ের কবল থেকে ভেড়াকে রক্ষা করতে। সে আন্দালুসিয়ার সব মাঠ প্রান্তর চেনে। সে তার পশুগুলোর প্রতিটির সত্যিকারের দাম জানে। সে সিদ্ধান্ত নিল সোজা পথে নয়, সবচেয়ে দীর্ঘ পথ ধরে সে তার বন্ধুর আস্তাবলে ফিরবে। তাই সে নগর দুর্গ ছাড়িয়ে গেল। তারপর আস্তাবলের দিকে না গিয়ে পাথরের ঢালু পথটি বেয়ে প্রাচীরের শীর্ষে উঠল। সেখান থেকে সে দূরে আফ্রিকা দেখতে পেল। একবার কেউ তাকে বলেছিল ওখান থেকেই মুরেরা এসেছিল স্পেন দখল করতে। সে যেখানে বসেছিল সেখান থেকে প্রায় পুরো নগরী দেখা যায়। এমনকি যে বাজারে সে বুড়ো লোকটির সঙ্গে কথা বলছিল সেই স্থানটিও দেখা যাচ্ছিল। বুড়ো লোকটির সঙ্গে আমার দেখা হওয়া ছিল অলক্ষণে ব্যাপার, তার মনে হল। সে এই শহরে এসেছিল একটিমাত্র কারণে, স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন এমন এক নারীর দেখা করতে। সে যে রাখাল, এতে ওই নারী বা বুড়ো লোক কেউ মুগ্ধ হয়নি। তারা সবাই নিঃসঙ্গ মানুষ। তারা কোনো কিছুকে পাত্তা দেয় না। তাদের কেউ বোঝে না। রাখালেরা তাদের ভেড়ার সাথে আষ্টে পৃষ্ঠে লেগে থাকে। সে তার পালের প্রতিটি ভেড়া সম্পর্কে সব কিছু জানে। সে জানে কোনটি খোঁড়া, কোনটি আর 2 মাস পরে বাচ্চা দেবে, কোনটি সবচেয়ে অলস। সে তাদের পশম ছাঁটতে পারে, জবাই করতে জানে। সে ভেড়াগুলো ছেড়ে গেলে তারা কষ্টে পড়বে। বাতাসের বেগ বাড়তে শুরু করল। এই বাতাস সে চেনে। লোকজন একে লেভেন্টার বলে, কারণ এই বাতাসে ভর করেই লেভেন্ট থেকে মুরেরা ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে এসেছিল। লেভেন্টার আরও তীব্র হতে লাগল। ছেলেটা ভাবতে লাগল, আমি এখন এখানে আমার ভেড়ার পাল আর আমার সম্পদের মাঝখানে দাঁড়িয়ে আছি। যেসব জিনিসে সে অভ্যস্ত সেগুলো, নাকি সে যেগুলো পেতে চায় সেগুলো, দুটির মধ্যে যে কোনো একটি ছেলেটাকে বেছে নিতেই হবে। দোকানের মেয়ের কথাও মনে পড়ল তার। তবে মেয়েটি তার কাছে ভেড়ার পালের মতো গুরুত্বপূর্ণ নয়, কারণ মেয়েটি তার উপর নির্ভরশীল নয়। সে হয়তো তাকে মনেও রাখেনি। সে নিশ্চিত যেদিন মেয়েটির সামনে সে হাজির হয়েছিল সেদিন আলাদা কোনো দিন ছিল না। মেয়েটির কাছে প্রতিটি দিনই একই রকম, প্রতিটি দিনই পরের দিনের মতো।
কারণ সূর্য ওঠার ফলে প্রতিটি দিনেই প্রত্যেকের জীবনেই যে ভালো কিছু ঘটে তা লোকজন বুঝতেই পারে না। আমি আমার মা বাবা আর নগর দুর্গ পেছনে ফেলে এসেছি। তারা আমার চলে যাওয়ার ব্যাপারে অভ্যস্ত হয়ে পড়েছেন, আমিও হয়ে পড়েছি। আমি না থাকলে ভেড়ার পালও অভ্যস্ত হয়ে যাবে। ছেলেরা ভাবল। সে যেখানে বসেছিল সেখান থেকে বাজারটি দেখা যায়। লোকজন এখনো সেই খাবারের দোকানে আসছে যাচ্ছে। সে যে বেঞ্চে বসে বুড়ো লোকটির সঙ্গে কথা বলেছিল, এখন সেখানে বসে আছে এক তরুণ দম্পতি। তারা চুমু খাচ্ছে। ওই দোকানদার, তার মুখ ফুটে শব্দ বের হল, তবে কথাটি সে কোনো কিছু না ভেবেই বলে ফেলেছিল। ভূমধ্য সাগর থেকে আসা বাতাসের ঝাপটা আরও বাড়ছিল। বাতাসের বেগ ছেলেটা তার মুখে অনুভব করছিল। ওই বাতাস মুরদের নিয়ে এসেছিল। হ্যাঁ, এই বাতাস মরুভূমি আর নেকাব পরা নারীদের গন্ধও বয়ে আনে। এই বাতাস সাথে করে ওইসব মানুষের ঘাম আর স্বপ্ন বয়ে আনে যারা অজানার খোঁজে বের হয়, যারা স্বর্ণ আর অভিযানের নেশায় ঘর ছাড়ে এবং যারা পিরামিডের জন্য ছুটে যায়। বাতাসের স্বাধীনতার জন্য ছেলেটার হিংসা হল। বুঝতে পারল একই স্বাধীনতা সে নিজেও পেতে পারে। সে নিজে ছাড়া আর কেউ তাকে পেছনে টেনে ধরে রাখতে পারে না। ভেড়ার পাল, দোকানের মেয়ে আর আন্দালুসিয়ার মাঠগুলি কেবল তার নিয়তির পথে ছড়ানো কয়েকটা ধাপ। পরদিন দুপুরে বুড়ো লোকটির সঙ্গে দেখা করল ছেলেটা। সে তার জন্য 6টি ভেড়া নিয়ে এসেছে। আমি অবাক হয়ে গেছি, ছেলেটা বলল। আমার বন্ধু সাথে সাথে অন্য সব ভেড়া কিনে নিয়েছে। সে বলেছে সে সবসময় রাখাল হওয়ার স্বপ্ন দেখেছে। বেশ ভালো লক্ষণ এটি। এভাবেই সবসময় সবকিছু হয়, বুড়ো লোকটি বললেন। একে বলা হয় শুভ কাজের তত্ত্ব। তুমি যদি প্রথমবার কার্ড খেলো, তখন তোমার জয়ের প্রায় নিশ্চিত সম্ভাবনা থাকবে, কারণ নতুনের ভাগ্য তোমার সাথেই থাকে। এমন হয় কেন? কারণ এমন একটি শক্তি আছে যে চায় তুমি তোমার নিয়তিকে বাস্তবায়ন করতে পারো। একটি সফলতার স্বাদ দিয়ে তোমার আগ্রহকে আরও বাড়িয়ে দেন ওই শক্তি। বুড়ো লোকটি ভেড়াগুলো পরীক্ষা করতে লাগলেন। তিনি দেখতে পেলেন একটি খোঁড়া। ছেলেটি বলল, খোঁড়া হয় এর দাম কমে যায়নি। এই ভেড়া তার দলের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, আর এটি সবচেয়ে বেশি পশম দেয়। গুপ্তধন কোথায়? মিশরে, পিরামিডের কাছে। ছেলেটা বিস্ময়ে থ হয়ে গেল। বৃদ্ধা তাকে একই কথা বলেছেন, কিন্তু এই জন্য কোনো ফি নেননি। গুপ্তধন পেতে হলে তোমাকে শুভ অশুভের ইঙ্গিত অনুসরণ করতে হবে। ঈশ্বর একেবারে প্রত্যেকের জন্যেই একটি করে পথ তৈরি করে রেখেছেন। তোমাকে কেবল তোমার জন্যে তৈরি পথে চলার জন্যে শুভ অশুভের নিদর্শন অনুসরণ করতে হবে। ছেলেটি কিছু বলার চেষ্টা করছিল, তার আগেই একটি প্রজাপতি এসে তার ও বুড়োর মাঝখানে উড়াউড়ি করতে লাগল। তার দাদার কথা মনে পড়ে গেল। তিনি একবার বলেছিলেন, ঝিঁঝি পোকা, কল্পনা, সরীসৃপ, 4 পাতার লবঙ্গের মতো প্রজাপতিও শুভ লক্ষণ। একেবারেই ঠিক, বুড়ো লোকটি বললেন। তিনি ছেলেটির মনে থাকা ভাবনা পড়তে পেরেছেন। ঠিক যেমন তোমার দাদা তোমাকে শিখিয়েছেন, এসব হলো শুভ লক্ষণ। বুড়ো তার জামা খুলে ফেললেন। উজ্জ্বল সোনার তৈরি রত্নপাথর বসানো একটি বর্ম দেখা গেল তার বুকে। মনে পড়ল, আগের দিন এটি চমকে দিয়েছিল। তিনি আসলেই রাজা। চোর ছাচরদের এড়ানোর জন্য তিনি নিশ্চয়ই ছদ্মবেশ ধারণ করেছেন। এগুলো নাও, বুড়ো বললেন। তার হাতে তখন একটি সাদা আর একটি কালো পাথর। পাথর দুটি ছিল তার বর্মের একেবারে মাঝখানে। এই দুটিকে বলে উরিম আর থুমিম। কালোটির মানে হ্যাঁ, সাদাটির মানে না। যখন কোনো শুভ অশুভ লক্ষণ বুঝতে পারবে না, তখন পাথর দুটি তোমাকে সাহায্য করবে। সব সময় সুনির্দিষ্টভাবে কিছু জানতে প্রশ্ন করবে।
তবে চেষ্টা করবে নিজে নিজে সিদ্ধান্ত নিতে। গুপ্তধন যে পিরামিডে আছে তা তুমি আগে থেকেই জানো, কিন্তু আমি তোমার কাছ থেকে 6টি ভেড়া নিয়েছি এই কারণে যাতে তুমি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারো। ছেলেটি পাথর দুটি তার ঝোলায় রাখল। এরপর থেকে সে নিজেই সিদ্ধান্ত নিতে থাকবে। কখনোই ভুলবে না, তুমি যা কিছুই করো না কেন, কিছুই কিন্তু আলাদা কিছু নয়, সবই আসলে একই জিনিস। তাদের বাইরের রূপটি কেবল ভিন্ন। আর কখনোই শুভ অশুভ ইঙ্গিতের ভাষা ভুলবে না। সবচেয়ে বড় কথা হলো, একেবারে লক্ষ্যে পৌঁছার আগে কখনো তোমার নির্ধারিত পথ ভুলে যাবে না। আর যাওয়ার আগে আমি তোমাকে ছোট্ট একটি গল্প বলছি, শোনো। এক দোকানদার তার ছেলেকে পাঠিয়েছিল পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তির কাছে সুখের গোপন রহস্য সম্পর্কে জানতে। বালকটি 40 দিন ধরে মরুভূমিতে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত এক পর্বতের উপরে সুন্দর একটি প্রাসাদের সামনে এলো। এখানেই সেই জ্ঞানী ব্যক্তিটি বাস করতেন। বালকটি প্রাসাদের প্রধান কক্ষে প্রবেশ করল। সে আশা করেছিল এখানে সে দরবেশ ধরনের কাউকে দেখতে পাবে। না, সে তেমন কাউকে দেখতে পেল না। বরং সেখানে বিশাল কর্মযজ্ঞ চলছে। সওদাগরেরা যাওয়া আসা করছে। কোনায় কোনায় লোকজন কথাবার্তায় মশগুল। মৃদু ছন্দে ছোট অর্কেস্ট্রা চলছে। একটি টেবিলে পৃথিবীর ওই অংশে পাওয়া সবচেয়ে সুস্বাদু খাবার থরে থরে সাজানো। জ্ঞানী ব্যক্তিটি সবার সাথে কথা বলছেন। বালকটিকে তার মনোযোগ আকর্ষণ করে তার পালা আসার জন্যে 2 ঘন্টা অপেক্ষা করতে হল। জ্ঞানী লোকটি মনোযোগ সহকারে বালকটির আসার কারণ শুনলেন, তবে সুখের রহস্য সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়ার মতো সময় তখনই দিতে পারলেন না। তিনি বালকটিকে প্রাসাদটি ঘুরে 2 ঘন্টার মধ্যে ফিরে আসতে বললেন। তবে এর মধ্যে আমি তোমাকে একটি কাজ করতে বলবো, বললেন জ্ঞানী ব্যক্তিটি। তিনি বালকটিকে 2 ফোঁটা তেল ভরা একটি টেবিল চামচ দিলেন। তুমি ঘুরে বেড়ানোর সময় একটু তেলও যাতে না পড়ে সেদিকে খেয়াল রেখে চামচটি ধরে রাখবে। বালকটি প্রাসাদের অসংখ্য সিঁড়ি বেয়ে ওপরে উঠল, নিচে নামল, চামচের দিকে কড়া নজর রেখেই। 2 ঘন্টা পর সে ওই জ্ঞানী ব্যক্তির বসার ঘরে ফিরে এলো। আচ্ছা, জ্ঞানী ব্যক্তিটি জানতে চাইলেন, তুমি কি আমার ডাইনিং হলের ঝুলন্ত চমৎকার ঝাড়বাতিগুলো দেখেছ? 10 বছর সময় নিয়ে গড়া চোখ জোড়ানো বাগানটা লক্ষ্য করেছ? আমার লাইব্রেরির সুন্দরভাবে বাঁধাই করা বইগুলোর দিকে কি তাকিয়েছিলে? বালকটি লজ্জিত হল, স্বীকার করল সে কিছুই দেখেনি। তার একমাত্র চিন্তা ছিল জ্ঞানী ব্যক্তিটির দেওয়া চামচ ভরা তেল যাতে একটু না পড়ে। তাহলে আবার যাও, আমার দুনিয়ার আশ্চর্য জিনিসগুলো ঘুরে ফিরে দেখো, জ্ঞানী ব্যক্তিটি বললেন। তুমি যদি লোকের বাড়ি না চেনো তবে তাকে বিশ্বাস করতে পারবে না। স্বস্তি পেয়ে বালকটি চামচটি তুলে নিল, প্রাসাদ দেখতে বের হলো আবার। এবার সে ছাদ, দেয়াল সবকিছু দেখল। সে বাগান দেখল, আশেপাশের পর্বতগুলো দেখল, সুন্দর সুন্দর ফুল দেখল, পছন্দ হওয়া সব কিছুর স্বাদ নিল। জ্ঞানী ব্যক্তিটির কাছে ফিরে গিয়ে সে যা যা দেখেছে তার বিস্তারিত বর্ণনা দিল। কিন্তু আমি তোমাকে যে তেলের ফোঁটা দিয়েছিলাম সেটা কোথায়? জ্ঞানী ব্যক্তিটি জানতে চাইলেন। হাতে ধরা চামচের দিকে তাকিয়ে বালকটি দেখল একটু তেলও নেই। ঠিক আছে, আমি তোমাকে কেবল একটি পরামর্শই দিতে পারি, জ্ঞানীদের মধ্যে পরম জ্ঞানী ব্যক্তিটি বললেন। সুখের গোপন কথা হলো, তুমি দুনিয়ার সব আশ্চর্য জিনিস দেখবে, কিন্তু কখনোই চামচের তেলের ফোঁটার কথা ভুলবে না। রাখাল ছেলেটা কিছুই বলল না। বুড়ো রাজা তাকে যে গল্পটা বলেছেন সে এর মর্মকথা বুঝতে পেরেছে। একজন রাখাল হয়তো ঘুরে বেড়াতে পছন্দ করে, কিন্তু সে কখনো তার ভেড়ার কথা ভোলে না। বুড়ো লোকটি এবার ছেলেটার দিকে তাকালেন। তিনি তার হাত দুটি একসাথে করলেন, ছেলেটার মাথার উপর বেশ কিছু অদ্ভুত ইঙ্গিত করলেন। তারপর তার ভেড়াগুলো নিয়ে হেঁটে হেঁটে চলে গেলেন।
তারিফার সবচেয়ে উঁচু জায়গায় আছে একটি পুরনো দুর্গ। মুরেরা তৈরি করেছিল এটি। এর প্রাচীরের উপর থেকে আফ্রিকা দেখা যায়। সালেমের রাজা মেলচিজেদেক ওই দিন বিকেলে দুর্গ প্রাচীরের উপর বসেছিলেন। ভূমধ্যসাগরের বাতাস তার মুখে আছড়ে পড়ছিল। ভেড়াগুলো আশেপাশে অস্থিরভাবে ছোটাছুটি করছিল। তারা তাদের নতুন মালিকের সঙ্গে সহজ হতে পারছিল না। এত বেশি পরিবর্তনে তারা অস্থির হয়ে পড়েছিল। তারা সবাই খাবার আর পানি চাচ্ছিলেন। মেলচিজেদেক দেখলেন একটি ছোট জাহাজ বন্দর ছেড়ে দূরে সরে যাচ্ছে। তিনি আর কখনো ছেলেটাকে দেখতে পাবেন না, ঠিক যেমন তিনি আর কখনো আব্রাহামকে দেখেননি তার কাছ থেকে 1/10 ফি নেবার পর। এই তার কাজ। দেবতাদের কোনো আকাঙ্ক্ষা থাকতে নেই, কেননা তাদের কোনো নিয়তি নেই। তবুও সালেমের রাজা মনে প্রাণে চাইছিলেন ছেলেটা যেন সফল হয়। বিষয়টা খুবই খারাপ যে ছেলেটা খুব তাড়াতাড়ি আমার নাম ভুলে যাবে। তিনি ভাবলেন, আমার উচিত ছিল বারবার নামটি তাকে শুনিয়ে দেওয়া। তারপর আমার সম্পর্কে যখনই কথা উঠত সে কথা বলতো, আমি ছিলাম সালেমের রাজা মেলচিজেদেক। তিনি আকাশের দিকে তাকালেন, একটু লজ্জিত হলেন। তারপর বললেন, আমি জানি এটিই হলো অসংখ্য অসার দম্ভের সবচেয়ে বড় দম্ভ, ঠিক যেভাবে তুমি বলেছ আমার প্রভু। কিন্তু একজন বুড়ো রাজা মাঝে মাঝে নিজেকে নিয়ে সামান্য গর্ব করতেই পারে। আফ্রিকা কেমন খাপ ছাড়া, ছেলেটা ভাবল। তানজিয়ারের একটি বারে সে বসেছিল। তানজিয়ারের সরু রাস্তাগুলোর দুই পাশে আরও যেসব বার দেখেছে সে, এটি সেগুলোর মতোই। কেউ কেউ বিশাল পাইপে ধূমপান করছে, টান দিয়ে একজন অন্যকে পাইপটি দিচ্ছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সে দলে দলে হেঁটে বেড়ানো পুরুষ মানুষ দেখেছে মুখ ঢাকা নারীদের। মিনারে উঠে মুয়াজ্জিনের আজান দেওয়ার পর সবার হাঁটু ভাঁজ করে মাটিতে কপাল ঠেকানোটাও তার চোখে পড়েছে। অনেক কিছুই সে দেখে ফেলেছে। বিধর্মীদের ধর্মকর্ম, সে মনে মনে বলল। শৈশবের চার্চে সে সবসময় সেন্ট স্যান্টিয়াগো মাতামুরুসকে তার সাদা ঘোড়ার মূর্তিতে দেখেছে। সেন্টের হাতে খাপ খোলা তরবারি, আর এই ধরনের পা ভাঁজ করা লোকজন তার সামনে নত হয়ে থাকতে দেখা যেত তাতে। ছেলেটা অস্বস্তি অনুভব করল, নিজেকে ভয়ঙ্কর রকম নিঃসঙ্গ মনে হল। তাদের সম্পর্কে বিধর্মীদের খারাপ মনোভাব রয়েছে। এছাড়াও সফরের তাড়াহুড়ায় তার একটি বিষয় মনে ছিল না, মাত্র একটি বিষয়, আর এটিই তাকে তার গুপ্তধন সন্ধানের কাজ অনেকদিন পিছিয়ে দিতে পারে। সেটি হল, এই দেশে কেবল আরবি ভাষাই চলে। বারের মালিক তার দিকে এগিয়ে এলেন। ছেলেটা পাশের টেবিলে যে পানীয় পরিবেশন করা হচ্ছিল তেমন কিছু দিতে অর্ডার দিল। এলো তেতো চা। ছেলেটার মনে হলো সে মদের কথা বলতে পারত, তবে তা নিয়ে এখন ঠিক এখনই চিন্তা করার সুযোগ নেই। তার এখনকার একমাত্র চিন্তা গুপ্তধন এবং তা পাওয়ার পথ খুঁজে বের করা। ভেড়ার পাল বিক্রি করার ফলে তার ঝোলায় বেশ ভালো টাকায় জমেছে। ছেলেটা জানে টাকার মধ্যে জাদু আছে, আর যার হাতেই টাকা থাকে সে কখনো একা থাকে না। বেশি দেরি হবে না, মাত্র কয়েকদিনের মধ্যেই সে হয়তো পিরামিডে যেতে পারবে। স্বর্ণের বর্ম পরা ওই বুড়ো মাত্র 6টি ভেড়ার জন্য নিশ্চয়ই মিথ্যে কথা বলেননি। বুড়ো লোকটি কেবল নিদর্শন আর শুভ অশুভ ইঙ্গিতের কথা বলেছেন। ছেলেটা খাড়ি পার হওয়ার সময় শুভ অশুভ ইঙ্গিত নিয়ে অনেক ভেবেছে। হ্যাঁ, বুড়ো লোকটি জানতেন সে কি নিয়ে কথা বলছে। আন্দালুসিয়ার মাঠে মাঠে ছেলেটার থাকার সময় সে শিখেছিল আকাশ আর মাটি দেখেই কোন পথটি বেছে নিতে হবে। সে জেনেছিল বিশেষ কোনো পাখির উপস্থিতি মানে কাছাকাছি সাপ আছে, নির্দিষ্ট ধরনের ঝোপ থাকা মানে ওই এলাকায় পানি আছে। ভেড়ারা তাকে এগুলো শিখিয়েছে। ঈশ্বর যদি ভেড়াদের এমন চমৎকারভাবে চালিত করেন তবে তিনি মানুষদেরকেও চালাবেন, সে ভাবল।
এই ভাবনাই তার মধ্যে ভালো লাগার অনুভূতি এনে দিল। এখন চা কম তেতো লাগছে। তুমি কে? স্প্যানিশ ভাষায় প্রশ্ন শুনতে পেল সে। ছেলেটা স্বস্তি পেল। তার শুভ অশুভ ইঙ্গিত নিয়ে ভাবনার মধ্যেই কেউ একজন এসে পড়েছে। তুমি কিভাবে স্প্যানিশ শিখলে? সে জানতে চাইল। নবাগত লোকটি পাশ্চাত্যের পোশাক পরা, তবে তার গায়ের রং দেখে মনে হচ্ছে সে এই নগরীরই লোক। তার বয়স আর উচ্চতা ছেলেটির কাছাকাছি। এখানকার প্রায় সবাই স্প্যানিশ বলে। এখান থেকে স্পেন যেতে মাত্র 2 ঘন্টা লাগে। বসো, কিছু আপ্যায়ন করতে দাও, ছেলেটা বলল। আর আমাকে এক গ্লাস মদ দিতে বলো, এই চা বাজে লাগছে। এই দেশে মদ নেই, তরুণ ছেলেটা বলল। এখানকার ধর্মে মদ নিষিদ্ধ। ছেলেটা তখন তাকে বলল তার পিরামিডে যাওয়া দরকার। গুপ্তধনের কথা তার মুখ ফসকে বের হতে যাচ্ছিল, কিন্তু সে সিদ্ধান্ত নিল বলবে না। বলে ফেললে এই আরব লোকটি হয়তো সেখানে নিয়ে যাওয়ার পারিশ্রমিক হিসেবে গুপ্তধনের একটি অংশ দাবি করবে। তার মনে পড়ল বুড়ো লোকটির কথা। তিনি হাতে না আসা কিছু কাউকে দেওয়ার সম্পর্কে পরামর্শ দিয়েছিলেন। তুমি যদি পারো তবে আমাকে সেখানে নিয়ে যেতে পারো। আমার গাইড হিসেবে কাজ করলে তোমাকে আমি টাকা দেব। কিভাবে যেতে হয় সেখানে, সে ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? নবাগত জানতে চাইল। ছেলেটা লক্ষ্য করল বারের মালিক কাছে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে তাদের কথা শুনছে। এই লোকের উপস্থিতি তার ভালো লাগছিল না, তবে গাইডকে তার ভালো লেগেছে। সেই সুযোগটি হাতছাড়া করতে চায় না। তোমাকে পুরো সাহারা মরুভূমি পাড়ি দিতে হবে, তরুণটি বলল। আর সেজন্য তোমার কাছে অনেক টাকা থাকতে হবে। মানে আমি জানতে চাইছি তোমার কাছে যথেষ্ট টাকা আছে কিনা। ছেলেটার কাছে এটি অদ্ভুত প্রশ্ন মনে হল, তবে সে বুড়ো লোকটির কথায় বিশ্বাস করেছিল। তিনি তাকে বলেছিলেন, তুমি মনে প্রাণে কিছু চাইলে মহাবিশ্বের সব কিছু একযোগে তোমাকে সাহায্য করবে। ছেলেটি তার ঝোলা থেকে তার সব টাকা বের করল। তরুণটিকে সেগুলো দেখালো। বারের মালিক কাছে এসে সব দেখলেন। বারের মালিক আর এই তরুণ আরবিতে কিছু কথাবার্তা বলল। বারের মালিককে উত্তেজিত মনে হল। চলো আমরা এখান থেকে কেটে পড়ি, নবাগত বলল। তিনি চান আমরা যেন এখান থেকে চলে যাই। এই প্রস্তাব ছেলেটার ভালো লাগল। সে বিল মেটানোর জন্য দাঁড়ালো, তবে মালিক তাকে ধরে রাগী গলায় অনেক কথা শোনাতে লাগল। ছেলেটাও ছিল শক্তিশালী, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা জাগল। তবে ভাবল সে এখন বিদেশ হয়ে আছে। তার নতুন বন্ধু ধাক্কা দিয়ে মালিককে সরিয়ে টেনে ছেলেটাকে সাথে নিয়ে বাইরে চলে এলো। ও তোমার টাকা চেয়েছিল, সে বলল। তানজিয়ার বাকি আফ্রিকার মতো নয়। এটি একটি বন্দর, আর প্রতিটি বন্দরেই চোর বাটপার আছে। নতুন বন্ধুকে বিশ্বাস করল ছেলেটি। সে তাকে একটি বিপজ্জনক পরিস্থিতি থেকে উদ্ধার করেছে। সে তার টাকা বের করে গুনল। আমরা কালী পিরামিডের উদ্দেশ্যে রওনা হব। তরুণ এই কথা বলে সব টাকা নিজের কাছে নিয়ে নিল। তবে তার আগে আমাদের 2টি উট কিনতে হবে। তারা একসাথে তানজিয়ারের সরু রাস্তাগুলো দিয়ে হাঁটতে লাগল। সবখানে দোকানপাট, নানা সামগ্রীতে ভরা। তারা একটি বিশাল প্লাজার মাঝখানে পৌঁছাল। সেখানেই রয়েছে বাজারটি। হাজার হাজার লোক সেখানে। কেউ দরদাম করছে, কেউ বিক্রি করছে, কেউ কিনছে। ছোড়া চাকুর মধ্যেই সাজানো সবজি, সিগারেটের পাশেই কার্পেট রাখা। তবে এক মুহূর্তের জন্যেও তরুণটিকে চোখের আড়াল করতে চাইছিল না সে, কারণ তার কাছেই যে সব টাকা। সে টাকাগুলো তার কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলবে বলে ভাবল, কিন্তু মনে হল কাজটা বন্ধুসুলভ হবে না। এই দেশের আদব কায়দার কিছুই সে জানে না। আমি কেবল তাকে লক্ষ্য করে যাব, সে নিজে নিজে বলল। সে জানত তার বন্ধুর চেয়ে সে নিজে শক্তিশালী। হঠাৎ করে ওই গোলক ধাঁধার মধ্যেই সে একটি তরবারি দেখল। তার দেখা সবচেয়ে সুন্দর তরবারি। কি চমৎকার! রূপার বাঁট লাগানো, দামি কিছু পাথরও গেঁথে দেওয়া আছে। সে মনে মনে প্রতিজ্ঞা করল মিশর থেকে ফেরার পথে তরবারিটি কিনবে।
স্টলের মালিককে জিজ্ঞাসা করো তো তরবারিটির দাম কত। সে তার বন্ধুকে বলল। তখনই বুঝতে পারল তরবারিটি দেখতে গিয়ে কয়েক সেকেন্ড সে অমনোযোগী হয়ে পড়েছিল। তার হৃৎপিণ্ড ধরে কে যেন টান দিল। বুক ছ্যাঁত করে উঠল। মনে হলো হঠাৎ করে দুমড়ে মুচড়ে গেছে। আশেপাশে তাকাতেও তার ভয় করতে লাগল, কারণ সে জানত সে কি দেখবে। সে আরেকবার সুন্দর তরবারিটি দেখে নিল, তারপর সাহসে ভর করে আশেপাশে তাকাল। পুরো বাজারে চোখ ফেলল সে। লোকজন আসছে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে, কেনাকাটা করছে, নাম না জানা সব খাবারের ঘ্রাণ ভাসছে। কিন্তু না, কোথাও দেখা মিলল না তার নতুন সঙ্গীর। ছেলেটা বিশ্বাস করতে চাইল তার বন্ধু স্রেফ দুর্ঘটনাক্রমে আলাদা হয়ে গেছে। তার না আসা পর্যন্ত সে সেখানেই অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। তার সেখানে অপেক্ষা করার সময়ই এক মুয়াজ্জিন কাছের মিনারে উঠে আজান দিতে শুরু করল। বাজারের সবাই নামাজ পড়ল, দোয়া কালাম পড়ল। তারপর কর্মী পিঁপড়ার দলের মতো তারা তাদের দোকানপাট গুটিয়ে চলে গেল। সূর্য বিদায় নেওয়ার আয়োজন করতে লাগল। ছেলেটা সূর্যের অস্ত যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। একসময় প্লাজার চারপাশে ঘিরে থাকা সাদা বাড়িগুলোর পেছনে লুকিয়ে গেল সূর্যটি। তার মনে পড়ল ওই সকালেই সূর্য ওঠার সময় সে ছিল অন্য একটি মহাদেশে। তখনও সে ছিল ৬০টি ভেড়ার মালিক। একটি মেয়ের সঙ্গে দেখা করার প্রহর গুনছিল সে। ওই সকালে কত কিছুই তার জানা ছিল। পরিচিত মাঠগুলো দিয়ে পথে চলার সময় কি ঘটতে যাচ্ছে সে জানত। কিন্তু এখন সূর্যটি ডুবে যাওয়ার সময় সে ভিন্ন একটি দেশে, অজানা ভূমিতে, অচেনা লোক। সে তাদের ভাষায় কথা পর্যন্ত বলতে পারে না। সে এখন আর রাখাল নয়। আসলে সে কিছুই নয়। এমনকি ফিরে যাওয়ার এবং গিয়ে নতুন কিছু শুরু করার মতো টাকাও তার কাছে নেই। এর সব কিছুই ঘটে গেল সূর্যটির উদয় আর অস্ত যাওয়ার মাঝখানের সময়টিতে। ছেলেটির নিজের জন্য খুব দুঃখ হল। এত নাটকীয়ভাবে ও ভয়াবহভাবে নিজের জীবনটি বদলে যাওয়ার জন্যে সে অনুতাপ করছিল। এত বেশি অপদস্থ হয়েছিল যে তার কাঁদতে ইচ্ছে করছিল। তবে সে কখনো এমনকি তার ভেড়াগুলোর সামনেও কাঁদেনি। অবশ্য এখন বাজারটি ফাঁকা, বাড়ি থেকে সে অনেক দূরে। তাই সে কাঁদল। সে কাঁদল কারণ ঈশ্বর ন্যায়বিচারহীন। কারণ যারা তাদের স্বপ্নে বিশ্বাস করেছে তাদেরকে ঈশ্বর এভাবেই প্রতিদান দিলেন। আমার যখন ভেড়ার পাল ছিল তখন আমি ছিলাম সুখী, আর আমার আশেপাশে যারা থাকত তাদেরকে সুখী করতাম। লোকজন আমার আগমনকে স্বাগত জানাত, সে ভাবল। কিন্তু এখন আমি ব্যথিত, একাকী। আমি লোকজনের প্রতি তিক্ত ও অবিশ্বস্ত হয়ে পড়ছি। কারণ এক লোক আমার সঙ্গে প্রতারণা করেছে। যারা তাদের গুপ্তধন পেয়েছে আমি তাদের ঘৃণা করি, কারণ আমি আমার অংশ একেবারেই পাইনি। আমার কাছে সামান্য যা আছে তার নষ্ট করব না। এ দিয়ে তো আর বিশ্বজয় করা যাবে না। সে তার ঝোলাটা খুলে দেখল তার সম্পদের মধ্যে সেখানে কিছু অবশিষ্ট আছে কিনা। হয়তো জাহাজে খাওয়া স্যান্ডউইচটির কিছু অংশ এখনো আছে। কিন্তু যা পেল তা হল ওই ভারী বইটি, তার জ্যাকেট আর ওই বুড়োর দেওয়া দুটি পাথর। পাথর দুটির দিকে তাকিয়ে সে কিছুটা সান্ত্বনা অনুভব করল। সোনার বর্ম পরা লোকটিকে ৬টি ভেড়া দিয়ে এই মূল্যবান পাথর দুটি সে পেয়েছে। এখন সে এই পাথর দুটি বিক্রি করে ফিরে যাওয়ার টিকিট কিনতে পারে। তবে এবার সে আগের চেয়ে চালাক হবে, ছেলেটা ভাবল। ঝোলা থেকে বের করে পাথর দুটি সে তার পকেটে রাখল। এটি বন্দর নগরী। তার বন্ধু একমাত্র যে সত্য কথাটি বলেছিল তা হল বন্দর নগরীগুলো চোর বাটপারে ভর্তি। এখন সে বুঝতে পারল কেন বারের মালিক এত রেগে গিয়েছিল। ওই লোক আসলে তাকে তরুণটিকে বিশ্বাস করতে বারণ করেছিল। আমি অন্য কারো মতো নই। আমি যেমন দেখতে চাই দুনিয়াটাকে সেই দৃষ্টিতেই দেখি। আসলে যা ঘটছে সেভাবে নয়। সে ধীরে ধীরে পাথর দুটির উপর আঙুল বোলাল। তাদের উষ্ণতার পরশ পেল, তাদের মসৃণতা বোঝার চেষ্টা করল। এখন তার সম্পদ বলতে এগুলোই। এগুলো হাতিয়ে হাতিয়ে দেখতে তার ভালোই লাগছে।
এগুলো বুড়োর কথা তাকে মনে করিয়ে দিল। তুমি যখন মনে প্রাণে কিছু করতে চাইবে তখন পুরো মহাবিশ্ব একযোগে তোমার পাশে দাঁড়াতে এগিয়ে আসবে, বলেছিলেন বুড়ো। বুড়ো কোন সত্যটি বলেছিলেন ছেলেটি তা বোঝার চেষ্টা করল। এখন সে একটি ফাঁকা বাজারে, কানা কড়িও নেই তার কাছে, আবার এই রাতে পাহারা দেবার জন্য কোনো ভেড়াও নেই। তবে পাথর দুটি প্রমাণ দিচ্ছে এক রাজার সঙ্গে তার দেখা হয়েছিল। ওই রাজা জানেন ছেলেটির অতীত। এই পাথর দুটিকে বলে উরিম আর থুমিম। এগুলো তোমাকে শুভ অশুভ ইঙ্গিত পড়তে সাহায্য করবে। ছেলেটি পাথর দুটি আবার তার ঝোলায় ঢোকাল, সিদ্ধান্ত নিল পরীক্ষা করবে। বুড়ো একেবারে সুস্পষ্ট প্রশ্ন জিজ্ঞেস করতে বলেছিলেন। এখন ছেলেটিকে জানতে হবে সে কি চায়, আর তাই সে জানতে চাইল বুড়োর আশীর্বাদ এখনো তার সঙ্গে আছে কিনা। সে পাথর দুটির একটি বের করল। জবাব ছিল হ্যাঁ। আমি কি আমার সম্পদ খোঁজার কাজে যাচ্ছি? সে জানতে চাইল। সে আবার ঝোলার মধ্যে তার হাত ঢোকাল, একটি পাথর তুলে নেওয়ার চেষ্টা করল। কাজটি করার সময় ঝোলার পাথর দুটিতে ধাক্কা লাগল, ফলে ঝোলার একটি ছিদ্র দিয়ে দুটি মাটিতে পড়ে গেল। ঝোলার মধ্যে যে ছিদ্র আছে ছেলেটা আগে কখনো খেয়াল করেনি। সে বসে উরিম আর থুমিম কুড়িয়ে নিল, তারপর আবার ঢুকিয়ে ফেলল ঝোলার মধ্যে। তবে মাটিতে পাথর দুটি পড়ে থাকতে দেখে তার মাথায় আরেকটি চিন্তা ভেসে এলো। শুভ অশুভ ইঙ্গিত চিনতে শেখো এবং সেগুলো অনুসরণ করো, বুড়ো রাজা তাকে বলেছিলেন। একটি শুভ অশুভ ইঙ্গিত। ছেলেটি ফিক করে হেসে ফেলল। সে পাথর দুটি আবার হাতে নিল, আবার তার ঝোলায় ঢোকাল। ছিদ্রটি মেরামতের চিন্তা বাদ দিল। পাথর দুটি আরও অনেক আগে যে কোনো সময় পড়ে যেতে পারত। সে শিখেছিল কিছু কিছু বিষয় আছে যেগুলো জানতে চাওয়া ঠিক না, কারণ কেউ তার নিজের নিয়তি থেকে পালিয়ে যেতে পারে না। আমি ওয়াদা করেছিলাম আমি সিদ্ধান্ত নেব নিজে, সে নিজেকে বলল। অবশ্য পাথর দুটি তাকে বলেছে বুড়ো এখনো তার সঙ্গে আছেন, আর এটি তার মধ্যে আরও আত্মবিশ্বাস এনে দিল। আবার সে ফাঁকা প্লাজাটি দেখে নিল। এবার আগের চেয়ে কম খারাপ লাগল। এটি অদ্ভুত কোনো স্থান নয়, তবে একেবারে নতুন জায়গা। সবচেয়ে বড় কথা, সে সবসময় ঠিক এমনটাই চেয়েছে, নতুন নতুন জায়গা চেনা। এমনকি সে কখনো পিরামিডে না গেলেও ইতিমধ্যেই যে কোনো রাখাল যতটুকু চেনে তার চেয়ে বেশি পথ সে পাড়ি দিয়ে ফেলেছে। তারা কি জানে মাত্র 2 ঘন্টা জাহাজে চড়ার দূরত্বে কত ভিন্ন জিনিসই না রয়েছে, সে ভাবল। তার নতুন দুনিয়া এই মুহূর্তে স্রেফ একটি ফাঁকা বাজার, কিন্তু এটি যখন পরিপূর্ণ প্রাণবন্ত অবস্থায় ছিল তখন জায়গাটিকে সে দেখেছে। এটি সে কখনো ভুলবে না। তরবারিটির কথা তার মনে পড়ল। ওই মনে পড়ায় তার কষ্ট হল। তবে সত্য কথা হলো, এত সুন্দর তরবারি আগে সে কখনোই দেখেনি। এইসব জিনিসের কথা ভাবতে ভাবতে সে বুঝতে পারল তাকে একটি বেছে নিতে হবে। সে কি নিজেকে চুরির শিকার হওয়ার নিঃস্ব লোক ভাববে, নাকি সম্পদের সন্ধানে বের হওয়া অভিযাত্রী মনে করবে? আমি অভিযাত্রী, আমি গুপ্তধনের সন্ধানে বের হয়েছি, সে নিজেকে বলল। কারো একজনের ধাক্কায় তার ঘুম ভেঙে গেল। বাজারের মাঝখানেই সে ঘুমিয়ে পড়েছিল। বাজারের জীবন আবার ফিরে আসছে। চারদিকে তাকালো সে। ভেড়ার পাল দেখবে বলে আশা করেছিল। তারপরে তার মনে হলো সে এখন আছে নতুন দুনিয়ায়। তবে দুঃখ পাবার বদলে সে খুশি হল। এখন তাকে ভেড়ার খাবার আর পানি খুঁজে বেড়াতে হবে না। সে বরং এখন তার সম্পদের খোঁজে যেতে পারবে। তার পকেটে এখন একটি পয়সাও নেই, তবে তার মধ্যে আছে বিশ্বাস। সে আগের রাতে সিদ্ধান্ত নিয়েছিল বই পুস্তকে পড়া দুর্ধর্ষ অভিযাত্রীর মতো হবে সে। সে ধীরে ধীরে বাজার দিয়ে হেঁটে চলল। দোকানদারেরা তাদের দোকান সাজাচ্ছে। এক মিষ্টান্ন বিক্রেতাকে তার কাজে সাহায্য করল ছেলেটি। মিষ্টান্ন বিক্রেতার মুখে হাসি। তিনি সুখী,
নিজের জীবনের ব্যাপারে সচেতন। এখন তিনি দিনের নির্ধারিত কাজ করতে প্রস্তুত। মিষ্টান্ন বিক্রেতার হাসি তাকে বুড়ো লোকটার সেই রহস্যময় বুড়ো রাজার কথা মনে করিয়ে দিল। এই মিষ্টান্ন বিক্রেতা নিশ্চয়ই কোনো দোকানদারের মেয়েকে বিয়ে করতে বা পরে কোনো ভ্রমণ করার জন্য এই কাজ করছেন না। তিনি এই কাজ করছেন কারণ তিনি এটিই করতে চান, ভাবল ছেলেটা। সে বুঝতে পারল বুড়ো যা করেছেন সেও তা করতে পারবে। কোনো লোক তার নিয়তির কাছে নাকি দূরে তা অনুভব করা যায়। মিষ্টি তৈরির কাজটি সহজ, যদিও আগে আমি কখনো করিনি, ছেলেটার মনে হলো। তারপর দোকান সাজানো হলো। মিষ্টান্ন বিক্রেতা ওই দিন বানানো প্রথম মিষ্টিটি ছেলেটাকে দিলেন। সে তাকে ধন্যবাদ দিয়ে মিষ্টিটি খেল। তারপর সামনের দিকে পা বাড়াল। অল্প কিছু দূর যাওয়ার পরই সে বুঝতে পারল মিষ্টির দোকান সাজানোর সময় তাদের একজন কথা বলেছে আরবিতে, অপরজন স্প্যানিশে। কিন্তু তারপরেও তারা একেবারে ঠিকভাবে একে অপরের কথা বুঝতে পেরেছে। অবশ্যই এমন একটি ভাষা আছে যা শব্দের উপর নির্ভর করে না। ছেলেটা ভাবল, আমার ভেড়ার পালের সাথে আমার আগেই এই অভিজ্ঞতা হয়েছে, এখন লোকজনের সাথেও এমন ঘটছে। সে অনেক নতুন জিনিস শিখছিল। এইসবের কিছু অভিজ্ঞতা তার আগেই ছিল, সেগুলো আসলে নতুন কিছু নয়, তবে আগে সে বুঝতেই পারেনি। সত্যি কথা বলতে কি, সে এসবে অভ্যস্ত হয়ে পড়েছিল, ফলে বুঝতে পারেনি। এখন তার বিশ্বাস হল, আমি যদি কোনো কথা বলা ছাড়াই এই ভাষা বুঝতে পারি, তবে দুনিয়াও বুঝতে পারবে। স্বস্তি ও ধীর স্থিরভাবে সে সিদ্ধান্ত নিল, সে এখন তানজিয়ারের সরু রাস্তাগুলো দিয়ে হাঁটবে, আর এ করেই সে শুভ অশুভ ইঙ্গিত পড়তে পারবে। সে জানত এর জন্য দরকার অনেক ধৈর্য, তবে রাখালেরা ধৈর্য সম্পর্কে অনেক কিছু জানে। সে আবারও বুঝতে পারল তার ভেড়াগুলোর সঙ্গে থেকে যেসব শিক্ষা সে পেয়েছে, এই অদ্ভুত দেশেও সেগুলো ব্যবহার করতে পারছে। সবকিছুই আসলে এক, বুড়ো বলেছিলেন। দিনের শুরুতেই ক্রিস্টাল ব্যবসায়ীর ঘুম ভাঙে, আর সেই একই দুশ্চিন্তা ভর করে। প্রতিটি দিনই তার এমন হয়। ৩০ বছর ধরে তিনি একই জায়গায় আছেন। একটি পাহাড়ি রাস্তার একেবারে ওপরে তার দোকান। ওই পর্যন্ত এখন খুব কম ক্রেতাই যায়। কোনো কিছু পরিবর্তন করার বয়স আর নেই। তিনি মাত্র একটি কাজই শিখেছেন, সেটা হলো ক্রিস্টাল কাচের সামগ্রী বেচা কেনা করা। একসময় অনেক লোক তার দোকানের কথা জানত। আরব সওদাগর, ফরাসি ও ইংরেজ ভূতত্ত্ববিদ, জার্মান সৈন্য সবাই আসত তার দোকানে। তারা সবাই ছিল ধনী। ওই সময় ক্রিস্টাল বিক্রি ছিল দারুণ ব্যাপার। তিনি ভেবেছিলেন ধনী হয়ে যাবেন, আর বয়সকালে তার পাশে থাকবে সুন্দরী নারীরা। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তানজিয়ার বদলে গেছে। কাছের সেউতা নগরী তানজিয়ারের চেয়ে দ্রুত বেড়ে উঠছে। এখানকার ব্যবসা পড়ে গেছে, প্রতিবেশীরা সেখানে সরে গেছে। এখন পাহাড়ি রাস্তায় অল্প কয়েকটা ছোট দোকান রয়ে গেছে। এইসব ছোট দোকান থেকে কিছু কেনাকাটা করার জন্যে কেউ আর পাহাড়ে চড়তে চায় না। কিন্তু ক্রিস্টাল ব্যবসায়ীর কাছে আর কোনো বিকল্প নেই। তিনি ক্রিস্টালের জিনিসপত্র বেচাকেনা করে করেই জীবনের ৩০টি বছর কাটিয়ে দিয়েছেন। এখন অন্য কিছু করার সময় পেরিয়ে গেছে। রাস্তায় হঠাৎ হঠাৎ আসা যাওয়া করা লোকজনকে দেখে দেখে তিনি পুরোটা সকাল কাটিয়ে দেন। বছরের পর বছর ধরে তিনি এই কাজটি করছেন। জানেন কখন কোন লোক আসে যায়। এখন এই দুপুরে খাওয়ার সময়ের ঠিক আগে দিয়ে ছেলেটা তার দোকানের সামনে এসে দাঁড়াল। স্বাভাবিক পোশাক পরা তার, তবে ক্রিস্টাল ব্যবসায়ীর প্রশিক্ষিত চোখ দুটি ঠিকই দেখতে পেল ছেলেটার কাছে কেনাকাটা করার মতো একটা টাকাও নেই। তবু তিনি ছেলেটার সরে না যাওয়া পর্যন্ত না খাওয়ার সিদ্ধান্ত নিলেন। দোকানের দরজায় লাগানো একটা নোটিশে বলা আছে, এখানে কয়েকটি ভাষায় কথা বলা যায়। ছেলেটি দেখতে পেল একটি লোক কাউন্টারের পেছন থেকে বের হয়ে এলেন। আমি জানালায় রাখা গ্লাসগুলো পরিষ্কার করে দিতে পারি, যদি আপনি অনুমতি দেন, ছেলেটি বলল।
এখন ওগুলো যেমন দেখাচ্ছে তাতে করে কেউ ওগুলো কিনতে চাইবে না। জবাব না দিয়ে তিনি ছেলেটির দিকে তাকালেন। বিনিময়ে আপনি আমাকে খাবার জন্য কিছু দেবেন? লোকটি এবারও কিছু বললেন না। ছেলেটির মনে হলো তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, দোটানায় পড়েছেন। ছেলেটির ঝোলায় ছিল তার জ্যাকেট। মরুভূমিতে এইসব জিনিস নিশ্চয়ই দরকার পড়বে না। জ্যাকেটটি দিয়ে সে গ্লাসগুলো পরিষ্কার করতে লেগে গেল। আধা ঘন্টার মধ্যে সে জানালার পাশে রাখা গ্লাসগুলো পরিষ্কার করে ফেলল। সে যখন এই কাজ করছিল তখন দুজন কাস্টমার দোকানে ঢুকে কয়েকটা ক্রিস্টাল কিনল। ছেলেটা পরিষ্কারের কাজ শেষ করল, তারপর ব্যবসায়ীর কাছে খাবারের জন্য কিছু চাইল। চলো আমরা দুপুরের খাবার খাই, ক্রিস্টাল ব্যবসায়ী বললেন। তিনি দরজায় একটি নোটিশ ঝুলিয়ে দিলেন। তারপর তারা কাছের একটি ছোট ক্যাফেতে গেলেন। সেখানে থাকা একটিমাত্র টেবিলে বসে ক্রিস্টাল ব্যবসায়ী হাসলেন। তোমার কিছুই পরিষ্কার করার দরকার ছিল না। পবিত্র কোরআনে নির্দেশ দেওয়া আছে ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াতে হবে। তাহলে আমাকে কাজটি করতে দিলেন কেন? ছেলেটি জানতে চাইল। কারণ গ্লাসগুলো নোংরা হয়েছিল। তোমার আর আমার দুজনেরই মন থেকে খারাপ চিন্তা ঝেড়ে পরিষ্কার করা দরকার ছিল। খেতে খেতে ব্যবসায়ী ছেলেটির দিকে ফিরে বললেন, তুমি আমার দোকানে এসে কাজ করলে ভালো লাগবে আমার। আজ তোমার কাজ করার সময় দুজন কাস্টমার এসেছে, এটি ভালো লক্ষণ। লোকজন শুভ অশুভ লক্ষণ নিয়ে অনেক কথা বলে, ভাবল রাখাল ছেলেটা। তবে আসলে তারা জানে না তারা কি নিয়ে কথা বলছে। ঠিক যেভাবে অনেক বছরেও বুঝতে পারিনি আমি শব্দহীন ভাষা দিয়ে আমার ভেড়াগুলোর সাথে কথা বলেছি। তুমি কি আমার সাথে কাজ করছো তাহলে? ব্যবসায়ী জানতে চাইলেন। আমি কেবল আজকের বাকি সময়টুকু কাজ করতে পারি, ছেলেটা জবাব দিল। আমি সারা রাত কাজ করব, ভোর পর্যন্ত। আপনার দোকানের প্রতিটি ক্রিস্টাল পরিষ্কার করে ফেলব। বিনিময়ে আপনি কাল মিশরে যাওয়ার মতো টাকা দিতে পারবেন? ব্যবসায়ী লোকটি হাসলেন। এমনকি তুমি যদি পুরো বছরও আমার থেকে ক্রিস্টাল পরিষ্কারের কাজ করো এবং সেই সাথে যদি প্রতিটি বিক্রি থেকে ভালো কমিশনও পাও, তবু মিশরে যাওয়ার জন্য তোমাকে টাকা ধার করতে হবে। এখান থেকে সেখানে যাওয়ার মাঝখানে হাজার হাজার মাইল মরুভূমি রয়েছে। ভয়াবহ নীরবতা নেমে এলো। এই নিঃশব্দতা এমনই যে মনে হলো পুরো নগরী ঘুমিয়ে আছে। বাজার থেকে কোনো শব্দ আসছে না, কেউ দর কষাকষি করছে না, আজান দিতে কেউ মিনারে উঠছে না। কোনো আশা নেই, কোনো রোমাঞ্চ নেই, কোনো বুড়ো রাজা নেই, নিয়তি বলে কিছু নেই, নেই কোনো গুপ্তধন, নেই কোনো পিরামিড। ছেলেটার আত্মা থমকে যাওয়ায় পুরো দুনিয়া নীরব নিথর হয়ে গেছে। সে সেখানে বসেছিল, ফাঁকা চোখে ক্যাফের দরজার দিকে তাকালো। তার মরে যেতে ইচ্ছা করছিল। ওই মুহূর্তটায় সবকিছু চিরদিনের জন্য শেষ হয়ে গেছে। ব্যবসায়ী লোকটি উদ্বেগের সাথে ছেলেটির দিকে তাকালেন। ওই সকালে যত আনন্দ দেখেছিলেন সবই হঠাৎ করে কর্পূরের মতো উবে গেছে। আমি তোমাকে তোমার দেশে ফিরে যাওয়ার মতো টাকা দিতে পারি, ক্রিস্টাল ব্যবসায়ী বললেন। ছেলেটি কিছুই বলল না। সে উঠে দাঁড়াল, পোশাক ঠিক করল, ঝোলাটি তুলে নিল। আমি আপনার সঙ্গে কাজ করব, সে বলল। আবার দীর্ঘ নীরবতার পর সে বলল, কয়েকটি ভেড়া কেনার জন্য আমার টাকা দরকার। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন পাওলো কোয়েলহোর লেখা বিখ্যাত উপন্যাস দ্য আলকেমিস্ট। আজ দ্বিতীয় পর্ব। আমরা পড়ছিলাম মোহাম্মদ হাসান শরীফের অনুবাদ। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।